আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সকলে ভালোই আছো। আজকে আমরা কবি আল মাহমুদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটি শ্রেষ্ঠ কবিতা ব্যাখ্যা করব এবং সেই সাথে পুরো কবিতাটি আলোচনা করব। বৈশাখ কবিতা, আসলে বৈশাখ বলতে এখানে বাংলা মাসে, বাংলা বছরে যে 12টি মাস রয়েছে, 12টি মাসের প্রথম যে মাস সেটি হচ্ছে বৈশাখ। তো ওই বৈশাখ মাসটাকে এখানে বৈশাখ হিসেবে কবি আল মাহমুদ লিখেছেন। তো কবিতাটি শুরু করার আগে আমরা এখানে একটা কথা জেনে রাখি যে আসলে বৈশাখ মাসে মূলত প্রকৃতির মধ্যে যে একটা নিষ্ঠুরতা, প্রকৃতির যে একটা বায়ুর মাঝে নিষ্ঠুরতা, সেই সাথে প্রকৃতির যে রোদ তীব্র, এগুলো বিষয়। তো বিশেষ করে এখানে কবি আল মাহমুদ বৈশাখ মাসে যে কালবৈশাখী ঝড়ের যে শক্তিশালিতা, এইসব বিষয়কে লক্ষ্য করে তিনি একটি বিষয় জানাতে চেয়েছেন যে আমাদের সমাজে মূলত সবসময় যারা উচ্চ পর্যায়ে আছে বা ধনী সম্প্রদায় আছে, তারা গরিবদেরকে অত্যাচার, অবহেলিত এবং শোষিত করে, তারা শোষণ করে, তারা নিজেদের মতো আরাম আরামে কাটতে থাকে। কিন্তু সমাজের যদি আমরা কারোর কাছে বিচার যেতে চাই বা বিচারের ক্ষেত্রে মূলত ধনীদেরকে প্রায়োরিটি বা তাদেরকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তো আল মাহমুদের কাছে একটি কথা যে তুমি যে বৈশাখ মাসে যে কালবৈশাখী ঝড় বা তার যে বৈশাখী বাতাস আছে, এই বাতাসের কাছে তার মিনতি যে যদি ধ্বংস করতে হয় তাহলে আমাদের যে পরগাছা স্বভাবের লোক যারা ধনী সম্প্রদায় আছে তাদেরকে ধ্বংস করতে হবে। তো চলো কবিতাটি শুরু করলে আমরা অনেক কিছু জানতে পারবো। প্রথমে বলছে, যে বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়। বুনো হাঁস বলতে এখানে বন্য হাঁস যেটা উড়তে পারে এবং পানিতে ভেসে বেড়াতে পারে। তো বলছে, যে বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়, জেটের পাখা দুমড়ে শেষে আছাড় মারে। অর্থাৎ এই যে বাতাস, যার কারণে বুনো হাঁসের যে যদি একসাথে ঝাঁক অনেক থাকে, অনেকগুলো হাঁস থাকে, তাদের পর্যন্ত দল ভেঙে যায়। এবং বর্তমান সময়ে যে আধুনিক পদ্ধতিতে যে জেট, জেট বলতে আসলে কিন্তু জেট প্লেন, তার যে পাখা অত্যাধুনিকভাবে বানানো হয়ে থাকে সেটা পর্যন্ত ভেঙে যায়। নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে, নুয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোতে। অর্থাৎ এটা আমরা একভাবে ব্যাখ্যা করতে পারি যেখানে পানি চক্র, অর্থাৎ বায়ুর মাধ্যমে মূলত প্রকৃতিতে পানি চক্র ঘটে থাকে, যেখানে নদী থেকে বা সমুদ্র থেকে পানি উপরে ওঠে এবং চতুর্দিকে ছড়িয়ে দেয়, এত পরিমাণ ক্ষমতা তার। এবং নুয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে। টেলিগ্রাফের থামগুলো বলতে এখানে যে পিলারগুলো মূলত গড়ে তোলা হয় বৈদ্যুতিক তারের, তারের সংযোগ দেওয়ার ক্ষেত্রে, প্রত্যেকটা মাঝপথগুলোতে প্রায় দেখা যায় পিলারের অভাব থাকে না। তো বাতাসের এত পরিমাণ শক্তি যে রাস্তার পিলারগুলোকে পর্যন্ত সে ধ্বংস করতে পারে। সেই পবনের কাছে আমার এই মিনতি। পবন মানে হচ্ছে বাতাস। আসলে যে এইরকম নিষ্ঠুর বাতাস আছে বা এইরকম শক্তিশালী বাতাস, তার কাছে কবির এখন মিনতি বা আবদার। তিষ্ট হাওয়া, তিষ্ট মহাপ্রতাপশালী। তিষ্ট মানে স্থির হওয়া, এই স্থির হওয়া হাওয়া তোমার গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ। অর্থাৎ যারা গরিব মাঝি, মনে করো এদের যে আসলে পালের দড়ি, আসলে এদের যা আছে সেই সম্বলটা ছিঁড়ে তোমার কি লাভ। কি সুখ বলো গুড়িয়ে দিয়ে চাষির ভিটে। অর্থাৎ বলতেছে যে বৈশাখ মাসে যে কালবৈশাখী ঝড় হয়, এই ঝড়ে যে বৈশাখের বাতাস, এই বাতাসের ফলে যে চাষিদের চাষকৃত যে জমির ধানের অনেক ব্যাপক ক্ষতি হয়ে থাকে। তো এইটা বলছে যে কি সুখ বলো কুড়িয়ে দিয়ে চাষির ভিটে। বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলে দুঃখিনী মায়ের ভাতের হাঁড়ি। হে দেবতা, বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির ঘরে। অর্থাৎ আমরা সকলে জানি, গ্রামে যাদের এলাকা তারা মূলত টুনটুনির বাসা অবশ্যই দেখেছি। এখানে বেগুন গাছ বলতে মূলত ছোট যে গাছগুলো আছে যার পাতায় টুনটুনি পাখি বাসা দিতে পারে, এবং সেটা উড়ে যায় উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাঁড়ি। হে দেবতা, এখানে বায়ুকে দেবতা হিসেবে বলছে যে বলো তোমার কি আনন্দ, এসব করে কি তোমার আনন্দ, কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে। অর্থাৎ বাবুই পাখি যে এত কষ্টসাধ্য করে তার যে একটা সুন্দর সুচারুভাবে তার যে একটা গৃহ নির্মাণ করে, তো এটা পর্যন্ত দেখা যায় সে বাতাসে উড়িয়ে যায়। রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা, সেই মহাবীর হনুমানের পিতা তুমি। আমরা আসলে রামায়ণ যদি পড়তে যাই তাহলে এখানে বায়ুপুত্র হনুমানের কথা জানতে পারি। তো হনুমান ছিল অনেক শক্তিশালী, বায়ুপুত্র হনুমান ছিল শক্তিশালী। তো এখন সেটা বলছে আসলে এই এই বাতাসকে তুমি হনুমানের পিতা। কালিদাসের মেঘদূতে যার কথা আছে, তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী। এখানে দেখা যায় কালিদাসের যে মেঘদূত, এই কালিদাসের মেঘদূত কাব্যগ্রন্থটি বা কাব্যটি পড়তে গেলে আমরা দেখব যে মেঘ এখানে প্রেমের বাহন হিসেবে কাজ করেছিল, যেটা আসলে অনেক কি বলা চলে যে এটা
মানে দয়ালু। কারণ হচ্ছে যক্ষ এবং যক্ষপ্রিয়া দুজন আলাদা ছিল, কিন্তু তাদের তাদের মেঘের মাধ্যমে তাদের বার্তা বহন চলছিল। তো এটা ছিল একদিক দিয়ে তাদের মানে দয়া মেঘের। তো এইটাই বলছি যে এইরকম যে মেঘ আছে দয়ালু, তুমি নাকি তার সাথী। তবে এমন নিঠুর কেন হলে বাতাস, উড়িয়ে দিলে গরিব চাষির ঘরের খুঁটি। অর্থাৎ এখানে যারা অভাব অনটন থাকে তাদেরই মূলত তাদের উপরে এর প্রভাবটা বেশি পড়ে, এই জন্য বলছে। কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে তাদের কোনো ইট খসাতে পারলে না তো। অর্থাৎ সমাজে যারা অত্যাচারিত শোষণকারী মানুষ আছে তাদের তো তুমি কোনো ক্ষতি করতে পারলে না, তাহলে এই গরিব চাষেরই ক্ষতি করলে কেন এত? এখানে আমরা আরো একটা বিষয় জেনে রাখতে পারি যে আসলে বর্তমান সময়ে সমাজের যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা বিচার সালিশ বলেন সবটাতে দেখি যে যারা মানে নিম্ন সম্প্রদায়ের বা কৃষক, এইরকম নিম্ন শ্রেণীর মানুষ তারাই মূলত অবমূল্যায়িত, শোষিত হয়ে থাকে সমাজের মধ্যে। কিন্তু যারা উচ্চ পর্যায়ের বা উচ্চবিত্ত মানুষ বা উচ্চ মধ্যবিত্ত মানুষ তাদের কিন্তু কেউ ক্ষতি করতে পারে না, এখানে সেটার কথাই বলা হয়েছে। হায়রে কত সুবিচারের গল্প শুনি, তুমি নাকি বাহন রাজা সোলেমানের। মানে এখানে আসলে আমাদের যে ইসলামে একজন বীর এবং দক্ষ যোদ্ধা হিসেবে রাজা মানে সোলেমান আলাইসাল্লাম পরিচিত। তো তার কথা বলতেছে। আর এই সোলেমান আলাইসাল্লামের মানে বাহনই ছিল বায়ু বা পবন। তো এই তার কথা বলতেছে যে মানে সুবিচারের গল্প শুনেছিল যে সোলেমান আলাইসাল্লাম তো বায়ুর উপর ভর করে যাতায়াত করতো। তো তার ক্ষেত্রে আমরা সুবিচারের অনেক গল্প শুনেছি। যার তরোয়াল অত্যাচারীর কাটতো মাথা। অর্থাৎ তার যে মানে এই বায়ুপথ করে বা বায়ুর উপর ভর করে গিয়েও তিনি তার যে একটা ন্যায় বিচার ছিল, এই ন্যায় বিচারে যারা অত্যাচারী হতো তাদেরকেই মাথা কাটাতো। অর্থাৎ আমাদের সমাজে বর্তমানে কি বলে উচ্চ পর্যায়ের মানুষ বা উচ্চবিত্ত মানুষ বা অত্যাচারীদের কোনো শাসন করা হয় না, ঠিক সেই জন্য এই কথাটি উল্লেখ করেছেন। অহমিকার অট্টালিকা ঘুরিয়ে দিত। অহমিকা মানে বলতে পারি আমরা হচ্ছে এখানে অহংকারের বদৌলতে বা অহংকারের কারণে যে আসলে অট্টালিকা বা বিল্ডিং গুলো গড়ে তুলতো সেগুলো পর্যন্ত তিনি গুড়িয়ে দিতেন, অর্থাৎ দিতেন। কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ। তো আমাদের বাংলা সাহিত্যে কাব্যধারায় রবীন্দ্রনাথ এক অন্যতম কৃতিত্বধারী কবি, সে মানে কবিতা শিল্পী বলতে পারি। কারণ সাহিত্যের প্রত্যেকটি ক্ষেত্রেই তার অবদান অসামান্য হলেও কিন্তু কবিতার ক্ষেত্রে তার অসামান্যর মানে অবদান যে অসামান্য নৈপুণ্যতার পরিচয় রেখেছে তা আমরা সকলেই অবগত। তো বলছে কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে। মানে এই বায়ুর কাছে তিনি মানে প্রার্থনা করেছিলেন, যা পুরানো শুষ্ক মরা অদরকারি, মানে যেগুলো মানে অনেক পুরাতন, যেগুলোর প্রয়োজন নেই, কালবৈশাখীর একটি ফুঁয়ে উড়িয়ে দিতে। অর্থাৎ এখানে আমরা একটা বিষয় বলতে পারি যে অত্যাচারী শ্রমজীবী মানুষের বিনাশের ধ্বংস কামনা করা, এই বিষয়টি এখানে ফুটে তুলছেন কবি আল মাহমুদ। ধ্বংস যদি করবে তবে শোনো তুফান। অর্থাৎ বাতাসকে বলতে যে তুমি যদি ধ্বংসই করো তাহলে আমার একটা কথা শোনো, ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের। মানে যারা সমাজে বৈষম্য সৃষ্টিকারী, পরগাছা স্বভাবের, অন্যদের উপর ভর করে যারা চলে। এখানে পরগাছা বলতে এখানে মানে ধনী সম্প্রদায়, কারণ তারা ছোট লোক বা গরিবদেরকে অত্যাচার করে, তাদের উপর জোর চাপিয়ে বা তাদের উপর কর্তৃত্ব দেখিয়ে তারা চলে, এই জন্য বলছে পরগাছা। পরের শ্রমে গড়ছে যারা মস্ত দালান, অর্থাৎ শ্রমজীবী মানুষদের পরিশ্রমে তারা তো দালান করছে বা মস্ত দালান করছে। বাড়তি তাদের বাহাদুরি গুরিয়ে ফেলো, অর্থাৎ তাদের যে একটা বাড়তি বাহাদুরি বা অহংকারী বা অহমিকার ভাব থাকে সেটাকে উড়িয়ে ফেলো। তো এখান থেকে কোনো কবিতার লাইন বোঝার সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে এবং সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো তাহলে আমরা পুরো কবিতা জুড়ে যেটা বিষয় দেখতে পারি যে কবি আল মাহমুদ মূলত এটা বলছেন যে বৈশাখ মাসে যে নিষ্ঠুরতা, বৈশাখ মাসের যে মানে কালবৈশাখী ঝড়ের যে নিষ্ঠুরতা থাকে সেই নিষ্ঠুরতায় যে লণ্ডভণ্ড হয়ে যায় এক একটি জনপদ, এক একটি মানুষের মানে অস্তিত্ব। তো এই ক্ষেত্রে মূলত এর ইফেক্ট বা প্রভাবটা পড়ে আমাদের সমাজে বসবাসরত গরিব বা নিম্ন শ্রেণীর মানুষের ওপর। এবং ছিঁড়ে যায় গরিব মাঝির পালের দড়ি, উড়ে যায় দরিদ্র চাষির ঘর। তো এবং এমনকি এর থেকে ছোট্ট যে টুনটুনি পাখির বাসা, ছোট্ট টুনটুনি পাখি থেকে তার বাসাও রেহাই পায় না। তো কিন্তু ধনীদের প্রাসাদে এরকম কোনো একটা ক্ষতির প্রভাব আমরা দেখতে পাই না। তো এখন কবি আল মাহমুদ আক্ষেপ করে একটা বিষয় জানাতে চাইছেন যে
প্রকৃতির যে এত নিষ্ঠুরতা নির্মমতা তা কেন শুধু গরিবদের উপরেই পড়বে, ধনীদের উপরে কেন নয়? তো এইটা, এবং তিনি আরো বাতাসের কাছে মিনতি করেছেন যে ধ্বংস যদি করতে হবে তাহলে যারা অহমিকার ভান্ডারে বা পরগাছা স্বভাবের, অন্যদের শ্রমে যারা অন্যদেরকে শোষণ করে, যারা অট্টালিকা গড়ে তোলে, তাদেরকেই ধ্বংস করো। তো কবিতায় কালবৈশাখী যে একটা মানে বিধ্বংসী প্রতীক, এবং বিধ্বংসী প্রতীকের মাধ্যমে যে আমাদের সমাজে অত্যাচারী মানুষের ধ্বংসের কামনা করেছেন, কবি এই সম্পর্কে এখানে পুরো কবিতায় আখ্যান মিলিয়ে দিয়েছেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।